একটা লকেট, ছোট্ট পুরনো সোনার জলে মোড়া একটা লকেট, যেটা পাওয়া গিয়েছিল বিহারের এক পরিত্যক্ত হাভেলির ভাঙা দেওয়ালের ফাটলে। যে সেটা প্রথম হাতে নিয়েছিল সে সেই রাতেই জ্বরে পড়ল। যে দ্বিতীয়বার পড়ল সে 3 দিন কথা বলতে পারল না। আর তৃতীয় মালিককে খুঁজে পাওয়া গিয়েছিল পাশের গ্রামের কূপের ধারে সকালবেলা। কূপের দিকে মুখ করে বসে, চোখ খোলা, কিন্তু শরীরে কোনো নাড়া নেই। জিজ্ঞেস করলে শুধু বলছে সে ডেকেছিল, লকেটের ভেতর থেকে ডেকেছিল। আর দ্বিতীয় ঘটনা, ছত্তিশগড়ের এক গ্রামে বিলের ধারে 2 বন্ধু প্রতিদিন রাতে মাছ ধরতে যেত। 100 রাত ধরে যেত। 101তম রাতে যা দেখল, তারপর থেকে দুজনের কেউ আর কোনোদিন বিলের ধারে যায়নি। একজন তো সেই বিলের দিকে পিঠ দিয়ে না বসলে ভাত খেতে পারে না, কারণ সে জানে যদি সেদিকে তাকায় তাহলে আবার দেখবে সেটাকে, জলের উপর দাঁড়িয়ে থাকা সেই অবয়বকে, যার চোখ জ্বলে লাল, কিন্তু মুখে কোনো ভাষা নেই, শুধু একটা টান, একটা অদৃশ্য টান, যা 2 পা করে কাছে নিয়ে যায় জলের দিকে। আজ শনিবার, রাত 9টা, এপিসোড 126-এ স্বাগত জানাই আপনাদের। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন যে মুহূর্তে এই কথাগুলো শুনছেন, সেই মুহূর্তটা একটু লক্ষ্য করুন। বাইরে হয়তো এখন অন্ধকার নেমে এসেছে, হয়তো আশেপাশে নীরবতা, হয়তো ঘরের কোণে বাতির আলো একটু কম, একটু ম্লান। আর সেই ম্লান আলোর মধ্যে বসে আপনি শুনছেন অশরীরীর ভয়ের আসর। সন্ধে 7টা আর রাত 9টা, এই দুটো সময় শুধু ঘড়ির কাঁটার সংখ্যা নয়, এই দুটো সময় হলো সেই মুহূর্ত যখন দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায়, যখন রাতের অন্ধকার তার পুরো ভার নিয়ে নামে পৃথিবীর বুকে। আর সেই অন্ধকারের সাথে সাথে খুলে যায় এমন কিছু দরজা, যার অপর পাশে থাকে এমন সব সত্য ঘটনা, যা শুনলে মানুষ বলে এ কি সত্যি হতে পারে? কিন্তু হ্যাঁ, হতে পারে, হয়েছে আর হতে থাকবে। আজকের এপিসোড 126-এ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2টি এমন ঘটনা, যা শুনলে আপনি হয়তো আজ রাতে লাইট না নিভিয়ে ঘুমাবেন। প্রথম ঘটনাটি বিহারের এক প্রাচীন হাভেলি থেকে পাওয়া এক অভিশপ্ত লকেটকে ঘিরে, যে লকেট হাতে নিলেই শুরু হয়ে যায় এক অদৃশ্য শিকল, যার টান থেকে মুক্তি মেলে না সহজে। আর দ্বিতীয় ঘটনাটি ছত্তিশগড়ের এক গ্রামের বিলের পাড় থেকে, যেখানে 2 বন্ধু রোজ রাতে মাছ ধরতে যেত, কিন্তু একটি বিশেষ রাতে তারা মাছের বদলে দেখেছিল এমন কিছু, যা তাদের বাকি জীবন বদলে দিয়ে গেছে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 126-এর প্রথম ঘটনা, বিহারের সেই অভিশপ্ত লকেট, যা হাতে নিলে ফেরা যায় না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাহুল কুমার সিং। রাহুল বিহারের গয়া জেলার বাসিন্দা, বয়স তার মাত্র 27 বছর। পেশায় তিনি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করেন। শান্ত স্বভাবের, যুক্তিবাদী মানুষ। নিজেই স্বীকার করেছেন যে ভূত প্রেতে তার কোনো বিশ্বাস ছিল না কোনোদিন, কিন্তু গত বছর থেকে সেই বিশ্বাস পাল্টে গেছে। একটা লকেট তার জীবনে ঢুকে পড়ার পর থেকে তিনি আর আগের মানুষটি নেই। রাতে একা থাকতে পারেন না, ঘরে আলো নিভলে আতঙ্কে কেঁপে থাকেন, আর লকেটের কথা মনে পড়লে এখনও তার হাত ঠান্ডা হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ রাহুলকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাহুলের ভাষায় বলছি, যেভাবে তিনি দীর্ঘ রাত জেগে কাঁপা কাঁপা হাতে আমাকে পুরো ঘটনাটা লিখে পাঠিয়েছেন, সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা শুরু 2024 সালের জুলাই মাসে। আমি তখন গয়ার কাছে আমার মামার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। মামার বাড়ি ছোট্ট একটা গ্রামে, নাম বলবো না, তবে গয়া জেলার মধ্যেই। গ্রামটা পুরনো, চারপাশে মাঠ, মাঠের ওপারে একটা বড় পুকুর, আর সেই পুকুরের ওপারে একটা পুরনো হাভেলি। হাভেলি বলতে যেটা বোঝায়, বড় পুরনো ধনী পরিবারের বাড়ি, কিন্তু এই হাভেলিতে কেউ থাকে না অনেক বছর ধরে। মামা বলেছিলেন ওই হাভেলিতে একসময় এক বড় জমিদার পরিবার থাকত। পরিবারের শেষ উত্তরাধিকারী মারা যাওয়ার পর থেকে বাড়িটা এভাবেই পড়ে আছে। স্থানীয়রা ওদিকে খুব একটা যায় না, বিশেষত সন্ধ্যের পর। কিন্তু আমার কৌতূহল ছিল,
আমি সেই হাভেলিটা ঘুরে দেখতে চেয়েছিলাম। বন্ধুবান্ধবদের সাথে এরকম পরিত্যক্ত জায়গা ঘুরে দেখার একটা শখ আমার আগে থেকেই ছিল। সেটাকে আমি আরবান এক্সপ্লোরেশন বলতাম। ভূতপ্রেতে বিশ্বাস নেই, তাই ভয়ও নেই। মামার সাথে থাকা আমার ছোট ভাই বিবেক, বয়স তখন বছর 22, সেও রাজি হলো। আর মামার প্রতিবেশী ছেলে দীপু, সে তো আগেও নাকি ওই হাভেলিতে গেছে। সে বলল দিনের বেলা কোনো সমস্যা নেই, ভেতরে ঢোকা যায়। তৃতীয় দিন বিকেলে, সূর্য তখনও আকাশে, আমরা 3 জন হাভেলির দিকে রওনা হলাম। পুকুরের পাশ দিয়ে মাটির রাস্তা, রাস্তার দুপাশে পুরনো গাছপালা। হাভেলির সামনে বড় লোহার ফটক, সেটা ভেঙে পড়েছে। ভেতরে বিশাল উঠান, ঘাস জন্মেছে সব জায়গায়। চারদিকে ভাঙাচোরা দেওয়াল, কিছু জায়গায় ছাদ ধসে পড়েছে। হাভেলির মূল কাঠামোটা তখনও দাঁড়িয়ে আছে, দোতলা বাড়ি। নিচের তলায় ঢুকলাম প্রথমে। পুরনো আসবাবপত্র, ভাঙা কলস, ধুলোয় ঢাকা সবকিছু। দীপু আগে আগে হাঁটছিল, সে নাকি এসব দেখতে অভ্যস্ত। প্রথম কয়েকটা ঘর দেখলাম, বিশেষ কিছু নেই। তারপর দোতলায় উঠলাম। সিঁড়িতে পা দিলে কড়কড় শব্দ হচ্ছে, কিন্তু সেটা পুরনো কাঠের স্বাভাবিক শব্দ। দোতলার একটা ঘরের দরজা বন্ধ, বাকি সব ঘরের দরজা খোলা বা ভাঙা, কিন্তু এই ঘরের দরজা বন্ধ। দীপু বলল আগেরবার সেই ঘরে ঢোকেনি। দরজা ঠেলা মেরে খোলার চেষ্টা করলো, খুলল না। বিবেক কাঁধ দিয়ে ধাক্কা দিল, তাতেও নড়ল না। আমি লক্ষ্য করলাম দরজার তলায় একটু ফাঁক আছে। সেই ফাঁক দিয়ে আলো আসছে কি করে? ওই ঘরের জানালা আছে নাকি? থাকলেও এত বিকেলে এত আলো? পরে বিবেক একটা ইটের টুকরো দিয়ে দরজার কাছে যে শিক লাগা ছিল সেটা সরালো। দরজা খুলে গেল। ভেতরে ঢুকে থমকে গেলাম। ঘরটা অন্যগুলোর মতো না। অন্য ঘরগুলো ধুলোয় ঢাকা, এলোমেলো, কিন্তু এই ঘরে ধুলো নেই বললেই চলে। মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, টেবিলে একটা তেলের প্রদীপ, আর সেই প্রদীপ জ্বলছে। বহুদিন ধরে পরিত্যক্ত এই হাভেলিতে একটা প্রদীপ জ্বলছে। আমি আর দীপু একে অপরের মুখ দেখলাম। বিবেক বলল, কেউ কি আসে এখানে? দীপু বলল, না, আমি জানি না, আমি আগে এই ঘরে ঢোকিনি। প্রদীপের পাশে একটা লাল কাপড়ে মোড়া ছোট্ট জিনিস। কাপড়টা খুললাম, একটা লকেট। ছোট ওভাল আকৃতির, সোনার জলে মোড়া, মাঝখানে একটা নকশা। নকশাটা বুঝলাম না, কিছু একটা অদ্ভুত প্যাঁচানোর রেখা। আর লকেটের পেছনে কিছু লেখা, বাংলায় না, হিন্দিতেও না, সংস্কৃতেও না, এমন কোনো লিপি যা চিনলাম না। আমি লকেটটা হাতে তুললাম। ঠিক সেই মুহূর্তে প্রদীপের শিখাটা একবার কাঁপল, তারপর বেড়ে গেল, তারপর নিভে গেল। ঘরে অন্ধকার নামল, কিন্তু সন্ধে তখনও হয়নি, বাইরে আলো আছে, তবু ঘরটা যেন অকারণে অন্ধকার। দীপু বলল, এটা রেখে দাও। কিন্তু আমি তখন লকেটের নকশাটা দেখছিলাম মনোযোগ দিয়ে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। লকেটটা হাতে নেওয়ার পর থেকে একটা উষ্ণতা অনুভব করছিলাম। ধাতব বস্তু এত উষ্ণ হয় না স্বাভাবিকভাবে, বিশেষত বহুদিন বন্ধ ঘরে পড়ে থাকলে। আমি লকেটটা পকেটে রেখে দিলাম। দীপু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি বললাম, ঠিক আছে, পরে রেখে যাব, আপাতত দেখছি। দীপু সেদিনের মতো চুপ করে গেল। সেদিন রাতটা স্বাভাবিকভাবেই কাটল। মামার বাড়িতে রাতের খাওয়া হলো, গল্প হলো। ঘুমাতে গেলাম রাত 10টার দিকে। লকেটটা আমি শার্টের বুক পকেটে রেখেছিলাম সারাদিন। রাতে স্বপ্ন দেখলাম। স্বপ্নে একটা বড় ঘর, পুরনো, ঠিক হাভেলির সেই বন্ধ ঘরটার মতো। কিন্তু এই স্বপ্নের ঘরে আসবাবপত্র আছে, দেওয়ালে পেইন্টিং, আর মাঝখানে একটা চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধা মহিলা। সাদা শাড়ি, সাদা চুল, কিন্তু মুখটা স্পষ্ট নয়, ধোঁয়াটে। সেই মহিলা একটা কথা বললেন, একটাই কথা, আমার জিনিস ফিরিয়ে দাও। ঘুম ভেঙে গেল। মাঝরাত, শরীরে ঘাম, বুকের পকেটে হাত দিলাম। লকেট আছে, কিন্তু লকেটটা ধরতে গিয়ে টের পেলাম সেটা গরম, এতটাই গরম যে হাত সরিয়ে নিতে হলো। সকালে উঠে দেখলাম বুকের কাছটায় হালকা লাল দাগ। লকেট যেখানে ছিল ঠিক সেই জায়গায় একটা ওভাল আকৃতির লাল দাগ, লকেটেরই আকারে, যেন ছ্যাঁক দিয়ে পড়েছে। সেদিন সকালে বিবেক আমার ঘরে এলো। সে বলল, ভাই, রাতে কি হলো তোমার? আমি জিজ্ঞাসা করলাম, কেন? বিবেক বলল, রাত 2টোর দিকে তোমার ঘর থেকে আওয়াজ আসছিল, মনে হলো তুমি কারো সাথে কথা বলছো। আমি বললাম, আমি তো একা ঘুমাচ্ছিলাম। বিবেক বলল, কিন্তু 2টো গলা শুনলাম, একটা তোমার, আরেকটা অন্য।
সেদিন দুপুরেই লকেটটা ফেরত দিয়ে আসার সিদ্ধান্ত নিলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সেই দুপুরে মামার বাড়িতে মামি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, মাথা ঘোরা। সকালে তিনি সুস্থই ছিলেন, দুপুরেই এই অবস্থা। ডাক্তার আনা হলো। ডাক্তার বলতে পারলেন না কি হয়েছে, ওষুধ দিলেন। বিকেলে দীপু এলো। আমি তাকে বললাম লকেটটা ফেরত দিতে যাব। দীপু একটু ইতস্তত করে বলল, রাহুল ভাই, তুমি কি জানো ওই হাভেলির শেষ কার ছিল? আমি বললাম না। দীপু বলল, ওই হাভেলির শেষ মালিক ছিলেন একজন বৃদ্ধা। তার ছেলেপুলে ছিল না, স্বামী মারা গেছেন অনেক আগেই। তিনি একা থাকতেন। বছর 15 আগে মারা যান, কিন্তু মরার আগে নাকি বলে গিয়েছিলেন এই হাভেলিতে তার একটা জিনিস আছে যেটা যেন কেউ না নেয়, সেটা নিলে নাকি ভালো হবে না। গ্রামের মানুষ সেই কথা মনে রেখেছে, তাই কেউ ওই বন্ধ ঘরে ঢোকেনি এতদিন। আমার বুকটা একটু কেঁপে উঠল। আমি জানতাম, দীপু বলল, কিন্তু তুমি হাতে নেওয়ার আগেই বলা উচিত ছিল। আমি বলিনি, ভুল হয়েছে। সেই বিকেলেই আমি লকেটটা নিয়ে হাভেলির দিকে রওনা হলাম। দীপু সাথে এলো না, বিবেক এলো। হাভেলিতে ঢুকে দোতলায় উঠলাম। সেই বন্ধ ঘরে ঢুকলাম। টেবিলে লকেটটা রাখতে গেলাম, কিন্তু পকেট থেকে লকেটটা বের করতে পারলাম না। মানে হাত যাচ্ছে পকেটে, আঙুল ছুঁয়াচ্ছে লকেটকে, কিন্তু বের করতে পারছি না। যেন কোনো অদৃশ্য শক্তি ধরে রাখছে, অথবা আমার হাতই সেটা ছাড়তে চাইছে না। এই অদ্ভুত টানাটানির মধ্যে পড়ে আমি আতঙ্কিত হয়ে গেলাম। বিবেক জিজ্ঞেস করল, কি হলো? আমি বললাম, লকেটটা বের করতে পারছি না। বিবেক তার হাত দিয়ে আমার পকেটে ঢোকালো এবং লকেটটা বের করল। তার পক্ষে বের করতে কোনো সমস্যা হলো না। আমরা টেবিলে লকেটটা রেখে দিলাম, ঠিক যেখানে ছিল। বিবেক এবার লাল কাপড়টাও মুড়িয়ে দিল। দ্রুত বেরিয়ে এলাম, কিন্তু বেরোনোর সময় দরজার কাছে একটা মুহূর্তের জন্য পেছনে তাকালাম। টেবিলে রাখা লকেট, লাল কাপড়ে মোড়া, কিন্তু তার পাশে যেখানে আগে নেভা প্রদীপ ছিল, সেই প্রদীপটা আবার জ্বলছে। কেউ জ্বালায়নি, কেউ নেই ঘরে, তবু প্রদীপ জ্বলছে। আমরা প্রায় দৌড়ে বেরিয়ে গেলাম হাভেলি থেকে। সে রাতে মামি সুস্থ হয়ে গেলেন। জ্বর নেমে গেল, মাথা ঘোরাও বন্ধ হলো। পরদিন সকালে একদম স্বাভাবিক। ঘটনা শেষ? না। আমি মামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে গেলাম 2 দিন পর। গয়া থেকে আমার বাড়ি পাটনায়। বাড়িতে ফিরে প্রথম রাতটা ভালোই কাটল। স্বপ্ন নেই, ঘুম ভালো। কিন্তু দ্বিতীয় রাতে সব বদলে গেল। রাত 12টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরে এসি চলছে, কিন্তু শীতলতাটা স্বাভাবিক এসির ঠান্ডা মনে হলো না। একটা ভেজা, ভারী ঠান্ডা, এবং একটা গন্ধ, পোড়া মাথার গন্ধ। ঠিক যেরকম গন্ধ পাই যখন কেউ তামার পুরনো জিনিস গরম করে। আমি উঠলাম, লাইট জ্বালালাম। ঘরে সব ঠিকঠাক আছে, কিন্তু বুকের কাছটায় আবার একটু জ্বালা করছে। শর্ট তুলে দেখলাম সেই ওভাল আকৃতির লাল দাগটা আবার ফিরে এসেছে। অথচ লকেট তো রেখে এসেছি হাভেলিতে। পরদিন সকালে দীপুকে ফোন করলাম। দীপু বলল, আমি ভাবছিলাম তুমি ফোন করবে। সে বলল, সেদিন রাতে, মানে যেদিন রাতে আমি পাটনায় এই দাগের কথা বলছি, সেই রাতে সেও নাকি অদ্ভুত একটা ঘটনার মুখোমুখি হয়েছে। তার বাড়ির সামনের রাস্তায় কেউ একজন দাঁড়িয়েছিল, বৃদ্ধা, সাদা শাড়ি। দীপু তার বাড়ির জানলা থেকে দেখেছে। সে ভেবেছে কোনো গ্রামের বৃদ্ধা মহিলা হবেন, কিন্তু পরক্ষণেই মহিলা ছিলেন না। আমার সেই স্বপ্নের বৃদ্ধার কথা মনে পড়ল। সাদা শাড়ি, সাদা চুল। তিনি কি শুধু হাভেলিতে নেই? পরের 3টে দিন পাটনায় আমার ঘরে একটার পর একটা ছোট ঘটনা ঘটতে থাকলো। একদিন সকালে উঠে দেখলাম রাতে যেখানে জিনিসপত্র রেখে ঘুমিয়েছিলাম সেগুলো সরে গেছে। টেবিলে রাখা মোবাইল পাওয়া গেল মেঝেতে, কিন্তু মেঝেতে পড়লে শব্দ হওয়ার কথা, সেই শব্দ হয়নি। জুতো ছিল দরজার পাশে, পাওয়া গেল বিছানার নিচে। একদিন বিকেলে অফিস থেকে ফিরে দেখলাম ঘরের একটা ছোট আয়না ভেঙে পড়ে আছে মেঝেতে। আয়না রাখা ছিল দেওয়ালে, পড়ে যাওয়ার কারণ নেই। ভূমিকম্প হয়নি, জানালা বন্ধ ছিল, তাই বাতাসের প্রশ্ন নেই। আর রাতে, প্রতিটি রাতে ওই বুকের দাগটায় হালকা জ্বালা করত। সবচেয়ে বেশি ভয় পেলাম 5 দিনের মাথায়। সেই রাতে ঘুমাচ্ছিলাম, স্বপ্নেও না, জেগেও না, সেই মাঝের অবস্থায়। হঠাৎ অনুভব করলাম বিছানার পাশে কেউ আছে, দাঁড়িয়ে আছে। শ্বাসের শব্দ শুনলাম, নিঃশ্বাস ফেলার শব্দ, ধীর,
বিছানার পাশে কেউ নেই, কিন্তু বিছানার চাদরে ঠিক আমার পাশের জায়গাটায় একটা দেবে যাওয়া, যেন কেউ সেখানে বসেছিল। সেই দেবে যাওয়া জায়গাটা ধীরে ধীরে আস্তে আস্তে উঠে এলো, যেন কেউ উঠে দাঁড়ালো। আমি লাফ দিয়ে বিছানা থেকে নামলাম এবং সারা রাত হলের সোফায় বসে কাটালাম। পরদিন সকালে আমি মামাকে ফোন করলাম, সব বললাম। মামা চুপ করে শুনলেন, তারপর বললেন, এখানের একজন মাঝি আছেন, নাম ভোলানাথ কাকা। তিনি এই এলাকার এরকম ব্যাপারগুলো নিয়ে জানেন, তোমাকে ওনার সাথে কথা বলতে হবে। আমি আবার গয়া গেলাম। ভোলানাথ কাকা বয়স্ক মানুষ, বছর 65, মাছ ধরা আর পুজো আচ্চা, এই দুটো জিনিসই তার পেশা। তিনি পুরো ঘটনা শুনলেন, বললেন, হাভেলির সেই বৃদ্ধা ছিলেন সুলতানা দেবী। তার মৃত্যু হয়েছিল এক অস্বাভাবিক পরিস্থিতিতে। বলা হয় মরার আগে তিনি বলে গিয়েছিলেন এই লকেটটার কথা। এই লকেটে নাকি তার স্বামীর স্মৃতি আছে। মৃত্যুর আগে তার স্বামীর ছবি এই লকেটে পোড়া হয়েছিল। ছবিটা এখন আর স্পষ্ট নেই, মুছে গেছে, কিন্তু স্মৃতি মুছেনি। যে এই লকেট নেবে, সুলতানা দেবীর আত্মা তাকে ছাড়বে না। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমি তো লকেট ফেরত দিয়ে এসেছি। ভোলানাথ কাকা মাথা নাড়লেন। লকেট ফেরত দিয়েছ, কিন্তু তার স্পর্শ ফেরত দিতে পারোনি। যতক্ষণ পর্যন্ত ওই আত্মা শান্ত না হবে, তোমাকে এই টানাটানি সহ্য করতে হবে। তাহলে কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। ভোলানাথ কাকা বললেন, সুলতানা দেবীর কোনো উত্তরাধিকারী নেই, কিন্তু তার স্বামী সমাহিত আছেন গ্রামের পুরনো গোরস্থানে। সেখানে গিয়ে একটা ফাতিহা পড়তে হবে, আর সেই লকেটটাকে সেই কবরের কাছে মাটি দিয়ে রেখে দিতে হবে। লকেটটা যেন তার মালিকের কাছে ফিরে যায়। কিন্তু এখানে একটা সমস্যা ছিল। গোরস্থান পুরনো, কোথায় কার কবর সেটা জানার উপায় কম। ভোলানাথ কাকা বললেন, এলাকার সবচেয়ে বয়স্ক মানুষ, যার বয়স এখন প্রায় 90, তিনি জানেন। তার নাম মোহাম্মদ আকবর মিয়া। আকবর মিয়ার কাছে গেলাম। তিনি প্রথমে কিছু বলতে চাইলেন না। তারপর ভোলানাথ কাকা বললেন, তিনি বললেন, সুলতানা দেবীর স্বামীর নাম ছিল হরিপ্রসাদ সিংহ। তার কবর পশ্চিম কোণে আছে, একটা বেলগাছের নিচে। গাছটা এখনো আছে। পরদিন আমি, মামা, ভোলানাথ কাকা 3 জন মিলে গেলাম সেই গোরস্থানে। বেলগাছটা খুঁজে পেলাম। সেখানে একটা পুরনো পাথরের চিহ্ন প্রায় মাটির নিচে ঢুকে গেছে। ভোলানাথ কাকা ফাতিহা পড়লেন, মামাও কিছু পাঠ করলেন। তারপর আমি হাভেলি থেকে লকেটটা এনেছিলাম সেদিন সকালে। সেটা সেই পাথরের কাছে রাখলাম, মাটি দিয়ে ঢেকে দিলাম। সেই মুহূর্তটার কথা মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দেয়। লকেটটা মাটি দিয়ে ঢাকার সাথে সাথে বেলগাছের পাতাগুলো একসাথে সরসর করে কাঁপল, কিন্তু বাতাস ছিল না। একদম স্থির দিন, শুধু সেই গাছটার পাতা কাঁপল, যেন কেউ একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই রাতে আর কোনো অস্বস্তি হলো না। পরদিন সকালে বুকের দাগটা দেখলাম হালকা হয়ে গেছে। 1 সপ্তাহ পর পুরোপুরি মিলিয়ে গেল। কিন্তু রাহুলের শেষ কথাগুলো মনে থাকার মতো। তিনি লিখেছেন, ভাই, পরিত্যক্ত জায়গায় কিছু পেলেই হাত দেবেন না। পুরনো জিনিসের সাথে পুরনো গল্প থাকে, পুরনো আবেগ থাকে, পুরনো আত্মা থাকে। আমি বিশ্বাস করতাম না, এখন করি। আর যে বিষয়গুলো আমাকে সবচেয়ে বেশি ভাবায় সেটা হলো সেই প্রদীপকে জ্বালিয়েছিল। সেই ঘরে কেউ যায় না, কিন্তু প্রদীপ জ্বলছিল। মানে কেউ একজন ছিলেন সেখানে, কেউ একজন সেই লকেটের পাহারা দিচ্ছিলেন। আর আমি সেই পাহারা ভেঙে লকেট নিয়ে এসেছিলাম। সেই কেউ একজন তারপর আমার পিছু নিয়েছিলেন। এই কথাটা ভাবলেই এখনো আমার ঘুম আসে না। বিহারের সেই হাভেলিতে এখনো একটা পুরনো ঘর আছে। বন্ধ দরজার ওই ঘরে এখন লকেট নেই, কিন্তু প্রদীপ, সেটা এখনো জ্বলে কিনা কেউ জানে না, কারণ সেই ঘরে আর কেউ ঢোকেনি। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। দ্বিতীয় ঘটনা,
ছত্তিশগড়ের বিলের পাড়ে, যে রাতের পর দুই বন্ধু আর কোনো দিন একসাথে বিলে যায়নি। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মনোজ ধ্রুব। মনোজ ছত্তিশগড় জেলার বিলাসপুরের কাছে এক ছোট্ট গ্রামের বাসিন্দা। বয়স তার এখন 30 বছর। পেশায় তিনি কৃষিকাজ করেন। ছোট থেকেই গ্রামে বড় হয়েছেন। জঙ্গল, বিল, নদীর সাথে সখ্য, ভয় ডরহীন মানুষ। কিন্তু 2 বছর আগে একটি রাতের পর তিনি পাল্টে গেছেন। সেই রাতের কথা মনে পড়লে তিনি এখনও কাঁপেন, আর সেই বিলের নাম শুনলে তার শরীর ঠান্ডা হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ মনোজকে এই ভয়ঙ্কর সত্য অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি আমি মনোজের ভাষায় বলছি। যেভাবে তিনি একজন পরিচিতের মাধ্যমে আমার কাছে পুরো ঘটনাটি পাঠিয়েছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের গ্রামের নাম বলবো না, তবে বিলাসপুর থেকে বেশি দূরে নয়। আমাদের গ্রামের পাশেই আছে বেশ কয়েকটা বিল, বড় বড় জলাশয়। বর্ষায় এই বিলগুলো জলে ভরে যায়, শীতে একটু সরে আসে, কিন্তু পানি কখনো শুকায় না। এই বিলগুলোতে প্রচুর মাছ, রুই, কাতলা, মাগুর, শিঙি। মাছ ধরা আমাদের গ্রামের অনেকেরই নেশা। আমার বাল্য বন্ধু ছিল শিবু শঙ্কর রাউত। একই বয়সের, একই পাড়ার, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। মাছ ধরার নেশাটা আমাদের দুজনেরই। কিন্তু দিনের বেলা সবাই মাছ ধরে, তাই আমরা রাতে যেতাম। রাতের মাছ আলাদা, বিশেষ করে মাগুর আর শিঙি। এরা রাতে বেশি খায়। রাতে বড়শি খেলে বসে থাকলে টান পড়ে ভালো। এই অভ্যেসটা অনেক দিনের। বছরের পর বছর ধরে আমি আর শিবু প্রায় প্রতি রাতেই যেতাম। বিল থেকে বাড়ি কাছেই, হাঁটা পথে 15 মিনিট। রাত 10টায় যেতাম, রাত 2-3টে পর্যন্ত থাকতাম, তারপর ফিরতাম। এলাকায় কয়েকটা বিল আছে, তার মধ্যে একটার নাম স্থানীয়রা বলে কালা বিল, কালো বিল। এটা অন্য বিলগুলো থেকে একটু আলাদা, অনেক গভীর, জলের রং একটু গাঢ়, আর চারপাশে কদম আর বটগাছের ঘন ছায়া। দিনের বেলাও এই বিলের পাড়টা একটু অন্ধকার লাগে। গ্রামের পুরনো মানুষেরা বলতেন কালা বিলে রাতে যাওয়া ঠিক না, কিন্তু কারণটা কেউ স্পষ্ট করে বলতো না। শুধু বলতো ওই বিলে রাতে যেও না। আমরা ছোটবেলায় শুনতাম আর হাসতাম, বড় হয়েও পাত্তা দিইনি। কিন্তু আমরা কখনো সেই কালা বিলে রাতে যাইনি, অন্য বিলগুলোতে যেতাম, শুধু অভ্যেসের কারণে, আলাদা কোনো ভয় নয়। ঘটনাটা ঘটেছিল 2023 সালের অক্টোবর মাসে। সেই বছর বর্ষার দেরিতে গিয়েছিল। অক্টোবরেও বিলগুলো টইটম্বুর, মাছও প্রচুর। একদিন শিবু বলল, ভাই আজকে একটু কালা বিলে যাই, ওখানে কেউ যায় না, তাই মাছও বেশি থাকবে। আমি একটু ইতস্তত করলাম, তারপর বললাম ঠিক আছে যাই। সেই রাতটা ছিল অষ্টমীর রাত। চাঁদ বড়, আকাশে তারা। বাইরে বেরোলে বলা হয় দিন, কিন্তু কালা বিলের কাছে গিয়ে দেখলাম ওখানে সেই চাঁদের আলো ঠিকমতো পড়ছে না। গাছের ঘন ছায়ায় বিলটা বেশ অন্ধকার। আমরা টর্চ এনেছিলাম। বিলের পাড়ে এসে বসলাম, বসি ফেললাম জলে। মাছের টানের অপেক্ষায় বসে রইলাম। প্রথম ঘন্টায় 3টে মাছ পেলাম। শিবু খুশি, বলল দেখলি এই বিলে কেউ আসে না বলেই মাছ এত বেশি। আমিও খুশি হলাম। রাত তখন প্রায় 12টা। হঠাৎ করে বড়শিতে টান পড়া বন্ধ হয়ে গেল, মানে একদম। আগে যেখানে প্রতি 10-15 মিনিটে একটা করে টান পড়ছিল, হঠাৎ থেমে গেল। বিলের জলও স্থির হয়ে গেল, একদম চুপচাপ। সেই বড় বিলে সামান্য ঢেউও নেই। শিবু বলল, কি হলো হঠাৎ? আমি বললাম, জানি না। মাছগুলো কি ভয় পেল কোনো কারণে? বড় মাছ যখন বিলে আসে তখন ছোট মাছেরা স্থির হয়ে যায়, এটা জানা কথা। আমরা ভাবলাম হয়তো কোনো বড় মাছ এসেছে। মিনিট 10 চুপচাপ বসে রইলাম। তারপর শিবু আমার হাত ধরল শক্ত করে। আমি তার দিকে তাকালাম। শিবুর সামনে তাকিয়ে আছে, জলের দিকে। তার মুখ থেকে রক্ত সরে গেছে। আমিও জলের দিকে তাকালাম। বিলের মাঝখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, জলের ওপরে। জলে ডুবে নেই, ভেসে নেই, দাঁড়িয়ে আছে, যেন জলটা তার কাছে মাটির মতো শক্ত। অবয়বটা মানুষের মতো, কিন্তু মানুষ নয়। উচ্চতায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, 7 ফুট 8 ফুট। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু তার দুটো চোখ দুটো লাল আলোর মতো জ্বলছে। বিলের অন্ধকারে সেই লাল জলজলে চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে, আর সেই লাল চোখ আমাদের দিকে তাকিয়ে। আমার শরীর পাথর হয়ে গেল। শিবুর হাতের মুঠো আরো শক্ত হলো। দুজনেই কথা বলতে পারছি না। তারপর সে এগোতে শুরু করল, ধীরে ধীরে আমাদের দিকে,
জলের ওপর দিয়ে হাঁটছে, কিন্তু জলে কোনো শব্দ নেই, কোনো ছলাৎ নেই। একটা অবিশ্বাস্য নিস্তব্ধতায় সে এগিয়ে আসছে। আমরা দুজনেই উঠতে চেষ্টা করলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। আমি উঠতে পারছি না, শিবুও না। অবয়বটা আরও কাছে এলো, এখন পাড় থেকে 20-25 ফুট দূরে। তখন শিবু চিৎকার দিল, একটা তীক্ষ্ণ ভয়ার্ত চিৎকার। আর সেই চিৎকারের সাথে সাথে যেন একটা শক্তি ফিরে পেলাম। উঠে দাঁড়িয়ে দৌড়, আমি সামনে, শিবু পেছনে। দৌড়াচ্ছি প্রাণপণে কালাবিলের পাড় ছেড়ে রাস্তার দিকে। পেছনে তাকালাম একবার, সেই অবয়ব এখনো বিলে দাঁড়িয়ে, এগোচ্ছে না, শুধু তাকিয়ে আছে। সেই লাল চোখ এই অন্ধকারেও দেখা যাচ্ছে। আমরা দৌড়াতে দৌড়াতে রাস্তায় এলাম। রাস্তায় আসতেই শিবু হুমড়ি খেয়ে পড়ে গেল। আমি তাকে ধরলাম, দুজনেই হাঁপাচ্ছি, কাঁপছি। শিবু উঠে বলল, কি ছিল ওটা, কি ছিল? আমি কিছু বলতে পারলাম না। সেই রাতে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে মায়ের ঘরে গিয়ে বসলাম। মা জেগেছিলেন, কারণ আমি এত তাড়াতাড়ি ফিরিনি কখনো। তিনি মুখ দেখেই বুঝলেন কিছু হয়েছে। কিন্তু সেই রাতে আমি কিছু বললাম না, শুধু বললাম, কিছু না মা, শরীর ভালো লাগছে না। পরদিন সকালে শিবু এলো। সেও সারা রাত ঘুমায়নি, তার চোখের নিচে কালো দাগ। আমরা আলাদা করে বসলাম। আমি জিজ্ঞেস করলাম, তুই কতটুকু দেখেছিলি? শিবু বলল, সব। তুই যা দেখেছিস আমিও তাই। সে একটু চুপ করে থাকলো, তারপর বলল, ভাই, আমি একটা জিনিস দেখেছি যেটা তুই হয়তো দেখিসনি। ও যখন এগিয়ে আসছিল আমি লক্ষ্য করলাম তার মুখ নেই, মুখের জায়গায় একটা ফাঁকা অন্ধকার, শুধু সেই লাল দুটো চোখ। সেদিন থেকে আমরা আর কোনোদিন কালাবিলে যাইনি। অন্য বিলেও রাতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম কিছুদিনের জন্য। কিন্তু ঘটনা তখনও শেষ হয়নি। শিবুর বাড়ি আমার বাড়ি থেকে 3 মিনিটের পথ। ঘটনার তৃতীয় রাতে, রাত প্রায় 3টের সময়, শিবুর মা আমার মায়ের কাছে দৌড়ে এলেন। বললেন, শিবু নেই, বিছানায় নেই। আমার বুকে কাঁপন ধরে গেল। সবাই মিলে খুঁজলাম, গ্রামে খুঁজলাম। শিবু পাওয়া গেল। কোথায়? কালাবিলের পাড়ে। সে দাঁড়িয়ে আছে, জলের ধারে, শূন্য দৃষ্টিতে। পায়ে জুতো নেই, কাপড় ভেজা। কিন্তু সে তো জলে নামেনি বলেই দেখা যাচ্ছে। শিবু পরে বলেছিল, সে কিছু মনে করতে পারছে না। ঘুমের মধ্যে সে উঠে হেঁটে গেছে, সেটা সে নিজে জানে না। স্বপ্নে দেখেছে কেউ তাকে ডাকছে কালাবিলের দিক থেকে। সেই ডাক সে অস্বীকার করতে পারেনি। এরপর আরও 2টো রাত এই ঘটনা ঘটল। প্রতি রাতে শিবু ঘুমের মধ্যে উঠে কালাবিলের দিকে হাঁটতে শুরু করে। একবার সে প্রায় পাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার পরিবার পিছু নিয়ে গিয়ে থামায়। পরিবার শিবুর পায়ে দড়ি বেঁধে রাখতে শুরু করলো রাতে। আমার অবস্থাও ভালো ছিল না। রাতে ঘুমালে স্বপ্নে দেখি বিলের পাড়ে বসে আছে, জলে একটা ছায়া। সেই ছায়া ধীরে ধীরে জলের উপর উঠে আসছে। আমি উঠতে পারছি না, পায়ে শক্তি নেই। জেগে উঠি, ঘামে ভেজা হয়। গ্রামে এই কথা ছড়িয়ে পড়ল। বয়স্করা বললেন, কালা বিলে যাওয়া ছিল ভুল, কিন্তু এর বেশি কেউ কিছু বলতে পারছে না। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, যাকে আমরা বাঘা দাদা বলি, তিনি ডাকলেন। বাঘা দাদার বয়স 80 ছাড়িয়ে। তিনি এই গ্রামেই সারা জীবন কাটিয়েছেন, সব জানেন। তার কাছে গেলাম আমি আর শিবু। দাদা পুরো ঘটনা শুনলেন। তারপর বললেন, কালা বিয়ের কথা তোদের বলেছিল না যেতে, শুনিসনি, এখন ভুগছিস। আমরা বললাম, ঠিকই আছে, কিন্তু এখন কি করব? দাদা বললেন, ওই বিলে বহু বছর আগে একটা ঘটনা হয়েছিল। আমার দাদার মুখে শুনেছি। অনেক অনেক বছর আগে, বলা যায় 150-200 বছর আগে হবে। এই এলাকায় এক জমিদার ছিল। সে ছিল অত্যাচারী, গ্রামের মানুষের ওপর অনেক অত্যাচার করত। এক বন্যার বছরে গ্রামের অনেক মানুষ ডুবে মারা যায়, কিন্তু বলা হয় সেই মৃত্যু স্বাভাবিক ছিল না। জমিদার নাকি একটা বিশেষ পূজার আয়োজন করেছিল, যেটা ঠিক পূজা নয়, এমন কিছু যাতে জলের শক্তিকে ডাকা হয়। বিনিময়ে সে জমিদারিতে সুখ চেয়েছিল। সেই পূজায় যে শক্তিকে ডাকা হয়েছিল, সে শক্তি এখনও এই বিলে আছে। সে ঠিকমতো পূজা পায়নি, তার ঠিকমতো বিদায় দেওয়া হয়নি, তাই সে এখানে আটকে আছে। আমি জিজ্ঞেস করলাম, ওটা কি ছিল আমরা যা দেখেছি? দাদা বললেন, জলের সেই শক্তি। সে পানির ওপরে থাকে, রাতে জেগে ওঠে। যে তার সামনে পড়ে তাকে সে টেনে নিতে চায় তার কাছে। তাহলে কি করব আমরা? দাদা বললেন,
তোরা দুজন মিলে সেই বিলে আর যাসনে, জীবনেও না। আর এখন যেটা হচ্ছে, শিবুকে টানছে কারণ ওর উপর একটা টান পড়ে গেছে। এই টান ছাড়াতে হবে। দাদা আমাদের কাছে এলাকার একজন মানুষের কথা বললেন। তিনি এই ধরনের বিষয়ে জ্ঞান রাখেন। তার নাম বললেন না, শুধু বললেন যেতে হবে পাশের গ্রামে। পাশের গ্রামে গেলাম, সেই মানুষটির বাড়িতে। বয়স্ক, চুপচাপ মানুষ। তিনি শুনলেন, তারপর শিবুকে দেখলেন। বললেন, এর ওপর থেকে সরাতে পারবো, কিন্তু একটা কথা মনে রাখবে, ওই বিলের ধারে কোনো দিন আর যাবে না, কোনো দিন না। তিনি কিছু জিনিসপত্র দিলেন, কিছু পাঠ করলেন, শিবুকে বিশেষভাবে কিছু করলেন। সেই রাত থেকে শিবুর ঘুমের মধ্যে হাঁটা বন্ধ হলো। আমার স্বপ্নও আস্তে আস্তে কমে আসলো। 1 সপ্তাহ পর প্রায় বন্ধ হয়ে গেল। কিন্তু একটা ঘটনার কথা বলে শেষ করি। শিবুর ঘুমের মধ্যে হাঁটা বন্ধ হওয়ার পরেও সে দীর্ঘদিন ভালো ছিল না মানসিকভাবে। চুপচাপ থাকত, খেতে পারত না ঠিকমতো। একদিন সে আমাকে বলল, ভাই, সেই রাতেও যখন আমাদের দিকে এগিয়ে আসছিল, আমি কিছু একটা অনুভব করছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কি অনুভব করেছিল? শিবু বলল, একটা টান, বুকের মধ্যে একটা টান, যেন ভেতর থেকে কেউ সুতো ধরে টানছে। সেই টান বিলের দিকে। আমি জানতাম উঠে দৌড়ানো উচিত, কিন্তু সেই টানটাও মানতে ইচ্ছে করছিল। যেন ওই লাল চোখ দুটো আমাকে বলছে, আসো, এসো। শিবুর কথাগুলো শুনে আমার গা শিউরে উঠল। আমি তোর চিৎকারে সম্বিত ফিরে পেয়েছিলাম। আমি বললাম। শিবু মাথা নাড়ল, আর আমি তোর হাতের মুঠোয়। আমরা দুজনে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। সেই রাতের কথা আর বললাম না। আজও কালা বিলে রাতে কেউ যায় না। গ্রামের ছেলেরা সেই বিলের কাজ দিয়ে রাতে হাঁটলে দ্রুত পায়ে হাঁটে, থামে না। অষ্টমীর রাতে তো কেউ ওদিক মারায় না। মনোজের শেষ কথাগুলো ছিল এরকম। তিনি লিখেছেন, ভাই, রাতে বিলের পাড়ে যখন যাবেন একটু সতর্ক থাকবেন। বিলের জলে আলো দেখলে বা জলের ওপর কোনো অবয়ব দেখলে দৌড়াবেন, প্রশ্ন করবেন না, ঠাই দাঁড়াবেন না। কারণ সেই মুহূর্তে যদি থামেন, সেই টান অনুভব করবেন। আর সেই টান যদি একবার বুকে ঢুকে যায়, বের করা সহজ নয়। ছত্তিশগড়ের সেই কালা বিল এখনো আছে। বর্ষায় জল ভরা, শীতে ঠান্ডা। দিনের বেলায় নিরীহ লাগে, কিন্তু রাত 12টার পর, যখন চাঁদ গাছের পেছনে ঢাকা পড়ে, যখন বিলের জল একদম স্থির হয়ে যায়, যখন ব্যাঙের ডাক থেমে যায় হঠাৎ, তখন বিলের মাঝখান থেকে উঠে আসে সেই অবয়ব। লাল চোখ জলে, জলের ওপর দাঁড়ায় আর অপেক্ষা করে পারে কেউ এলো কিনা। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 126 শেষ হলো। বিহারের সেই হ্যাভেলিতে পুরনো লকেট ছিল, পুরনো আত্মা ছিল, যে তার স্বামীর স্মৃতি আঁকড়ে বসে আছে মৃত্যুর পরেও। আর ছত্তিশগড়ের কালা বিলে আছে বহু প্রাচীন এক শক্তি, যাকে ডাকা হয়েছিল লোভের কারণে, আর যে এখন বিদায় চায় না, বরং সঙ্গী চায়। এই দুটো ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, অতীতের ক্ষত যায় না। মানুষের মৃত্যু হলেও তার আবেগ, তার যন্ত্রণা, তার অতৃপ্তি কখনো কখনো থেকে যায়। আর সেই থেকে যাওয়া শক্তির সাথে আমরা অজান্তেই হয়তো ছুঁয়ে ফেলি। আর তখনই শুরু হয় এমন ঘটনা যা ব্যাখ্যা করা যায় না। আপনারা কেউ যদি এমন কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকেন, তাহলে অবশ্যই অশরীরীর সাথে শেয়ার করুন। আমাদের ইমেল ashoriryofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আজকের ঘটনা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই করুন এবং বেল আইকন চালু রাখুন। আর মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই। যতক্ষণ রাত থাকবে ততক্ষণ আমরা থাকব, যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে। আগামী এপিসোডে নতুন ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। পুরনো জিনিস দেখলে হাত দেবেন না। বিলের পাড়ে রাতে একা বসবেন না। আর যদি কোনো জলে অবয়ব দেখেন, লাল চোখ দেখেন, সেদিকে তাকিয়ে থাকবেন না, কারণ সে তখন আপনাকে টানছে।